বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল শিবিরের সংঘর্ষের ঘটনার পর থমথমে পরিস্থিতি। তদন্ত কমিটি গঠন, আলাদা স্থানে কর্মসূচির ঘোষণা। জুলাই অভ্যুত্থানের আজকের দিনে ভয়াবহতার সাক্ষী হয় সিরাজগঞ্জ। শিক্ষার্থী, সাংবাদিক, পুলিশ সহ প্রাণ হারান 29 জন। তদন্তে অগ্রগতি হলেও এখনো অধরা অবৈধ অস্ত্র। বাগেরহাটের কচুয়ায় একই পরিবারের 3 জনের মরদেহ উদ্ধার। 2 দিন আগে তাদেরকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারণা পুলিশের। জানা যায় লাশকে 2 দিন আগে হত্যা করে লাশে বন্ধ হয়ে গেছে। ঘটনার বিষয়ে তদন্তাধীন, আইনগত প্রক্রিয়া চলছে। বিদ্যুতের ভুতুড়ে বিলে অতিষ্ঠ সাধারণ মানুষ। বিদ্যুৎ বিভাগের দাবি তথ্য বিভ্রাট, প্রমাণসহ অভিযোগের পরামর্শ প্রতিমন্ত্রীর। জুন মাসে সেই সাশ্রয় হওয়ার পরেও দেখা যাচ্ছে 9,500 টাকা বিল এসে গেছে। 3,000 টাকা বিল আর দৌড় বাইরে আছে, এতবার আর তো কথা না। ভুতুড়ে বিল সহ এই অতিরিক্ত লোডশেডিং বন্ধ হোক। মুন্সিগঞ্জে নদী খালে বাল্কহেড আর অবৈধ ড্রেজারের নৈরাজ্য। ভাঙনের মুখে বাড়িঘর, ফসলি জমি। অভিযোগের তীর স্থানীয় প্রভাবশালীদের দিকে। রাতে মনে হয় কি আমরা মাটির সাথে মানে ভাঙ্গার মনে হয় পানির লগে জামুগা। মেশিনগুলো চালায়, রাত নাই, দুপুর নাই, মানে যে টাইমে আগুন মনে চায়। এই বল গেট কিনে যদি আপনারা না থামান, আমরা থাকার অনেক দায়ী হয়ে যাবে, আমরা থাকতেই পারবো না এই বাড়িতে। চাঁদপুরে ইলিশ বিক্রির নামে অনলাইনে সক্রিয় প্রতারক চক্র। কম দামে প্রলোভন দেখিয়ে হাতিয়ে নিচ্ছে টাকা। নিবন্ধন ব্যবস্থা চালু হলেও থামছে না প্রতারণা। টাকা দিলে টাকা ফেরত পায় না, মাছ পায় না। কারো থেকে মাছ কিনলে মাছ দেয় একরকম, ছবিটা একরকম, মাছ দেয় আরেক রকম। ওই যে টাকা দিয়েছে তারা ওই নাম্বারটা ব্লক করে দিয়েছে, আমরা মাছ পাচ্ছি না। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আছি আমি স্নিগ্ধ পুরবী। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। খরচ এত কম কিন্তু স্বাদ অনেক বেশি। রাঁধুনি রেডিমিক্স, খরচ কম, স্বাদ বেশি। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনার পর থেকে ক্যাম্পাসের পরিস্থিতি থমথমে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। সংঘর্ষের ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। ছাত্রদল ও শিবির বিকালে একই স্থানে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শহীদ আবু সাঈদ চত্বরে 144 ধারা জারির আবেদন করা হয়। তবে এরপর ছাত্রদল ও শিবির আলাদা স্থানে কর্মসূচি পালনের ঘোষণা দেয়। সোমবার বিশ্ববিদ্যালয় স্বাধীনতা স্মারক চত্বরে জুলাই প্রদর্শনীর আয়োজন করে শিবির। সেখানে সালাউদ্দিন কাদের চৌধুরী, গোলাম আজম, মতিউর রহমান নিজামী ও কাশেম আলী জুডিশিয়াল কিলিংয়ের শিকার লেখা ছবি ও সম্বলিত ব্যানার রাখা হয়। ছাত্রদল নেতারা ব্যানারটি সরিয়ে নিতে বললে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে বাধে সংঘর্ষ। এতে আহত হন অন্তত 20 জন। ছাত্রদল এবং ছাত্র শিবির দুই দলে আমাদের সাথে বসে প্রশাসনের সাথে তারা সমঝোতা করেছেন এবং আগামীতে যাতে এই ধরনের কোনো ঘটনা ঘটে। আমরা একটা 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছি। কেন এই ঘটনাটা ঘটলো, কেন এই তদন্ত এবং ফুটেজ দেখে সাক্ষ্য প্রমাণের মাধ্যমে আমরা তাদেরকে শনাক্ত করতে চাই। দর্শক, এ বিষয়ে আরো জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সরকার মাঝহারুল মান্নান। মাঝহার, ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি এখন কেমন দেখছেন এবং কর্মসূচি নিয়ে দুই সংগঠনের নেতারা কি বলছেন? পুরবী, এই মুহূর্তে কিন্তু ক্যাম্পাসের পরিস্থিতি খুবই থমথমে এবং আপনি জানেন যে এই যে আবু সাঈদ চত্বর প্রধান গেটের সামন যেটি আছে সেই সামনেই কিন্তু এইখানে দুটি সংগঠন একসাথে প্রোগ্রাম দিয়েছিল, তো মহানগর ছাত্রদল এবং মহানগর ছাত্র শিবির তারা বিক্ষোভ করে আসবার কথা ছিল। কিন্তু এই মুহূর্তে পরবর্তীতে তারা জামায়াত নেতৃবৃন্দ, বিএনপি নেতৃবৃন্দের সাথে পুলিশ প্রশাসন তারা কথা বলে এখান থেকে এখন ওই রুটটি চেঞ্জ করেছেন, অর্থাৎ তারা লালবাগ থেকে শাপলার দিকে ছাত্র শিবির যাবে এবং এখন এখানে মহানগর যে ছাত্র
ছাত্রদল আছে সেই ছাত্রদলের যে লোকজন এখানে অবস্থান করছেন এবং ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল বিভিন্ন এবং তারা এখানে অবস্থান করছেন। আমরা যদি আপনাদেরকে একটুখানি সেটি দেখাতে পারি, এবং লালবাগ এলাকা দিয়ে ছাত্র শিবির মিছিল করে শহরের দিকে চলে যাবে, অর্থাৎ এই দিকে আর কোনো আসার সুযোগ নেই। এবং মাঝখানে আমরা দেখেছি যে পুলিশের একটা ব্যারিকেডও দেওয়া আছে, অর্থাৎ 144 ধারা জারি হয়নি, যেহেতু তারা রুট চেঞ্জ করেছেন সে কারণে 144 ধারা জারি হয়নি। কিন্তু এখন পুরো যে রংপুর মহানগরীর যে বিশ্ববিদ্যালয়ের যে প্রধান ফটকের যে পুরো জায়গাটি আপনি দেখবেন যে পার্কের মোড় এলাকাটা, সেটা দেখা যায় একেবারে গেটের দিকে যদি আমরা আপনাকে একটুখানি দেখাতে পারি, লোকজন একেবারে লাঠি সোঠা নিয়ে অবস্থান নিয়ে বসে আছে। এখানে তারা বিক্ষোভ করবে এবং সমাবেশ করবে। আর বিশ্ববিদ্যালয়ের ভিসি যেটি জানিয়েছেন যে যেহেতু আর এখানে ওই ছাত্র শিবিরের লোকজন যেহেতু আর এখানে আসবে না, সেই হিসেবে এই দিকে আর কোনো ওই ধরনের কোনো আশঙ্কা নেই, কোনো সংঘর্ষের আশঙ্কা নেই। তবে পুরো ঘটনাটি তদন্ত করবার জন্য তারা 5 সদস্যের তদন্ত কমিটি করেছেন। শুরুতে 3 সদস্য করেছিলেন, পরে 5 সদস্য করেছেন, এবং এই 5 সদস্য তদন্ত কমিটি খুব দ্রুত এ বিষয়টি রিপোর্ট দিবে এবং সেই রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার কথা তিনি জানিয়েছেন ভিসি। অনেক ধন্যবাদ মাঝার আপনাকে। নিশ্চয় পরবর্তীতে আরো বিস্তারিত জানবো আপনার থেকে। জুলাই অভ্যুত্থানে আজকের দিনে রক্তক্ষয় ও ভয়াবহতার সাক্ষী হয় সিরাজগঞ্জ। আওয়ামী লীগ, পুলিশ ও ছাত্র জনতার ত্রিমুখী সংঘর্ষে প্রাণ হারান সাংবাদিক, পুলিশ ও শিক্ষার্থী সহ 29 জন। ভয়াল সেই ঘটনার 2 বছর পেরিয়ে গেলেও শোকাহত শহীদ পরিবারগুলো। মামলা ও তদন্তের কিছু অগ্রগতি হলেও এখনো অধরা অবৈধ অস্ত্র। 4 আগস্ট 2024 সাল সিরাজগঞ্জ আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থান নেন দলীয় নেতাকর্মী ও অস্ত্রধারীরা। একই সময় শহরের বিভিন্ন দিক থেকে আসা মিছিল রুখতে সক্রিয় ছিল পুলিশ। মুহূর্তে শুরু হয় সংঘর্ষ। পুলিশ পিছিয়ে গেলে এসএস রোড সহ বিভিন্ন স্থানে ছাত্র জনতার উপর গুলি ছুড়ে অস্ত্রধারীরা। আওয়ামী লীগ অফিসের সামনে গুলিতে শহীদ হন 3 জন। একই দিন এনায়েতপুরে 3 ছাত্র এবং পরে থানা আক্রমণে নিহত হন 15 পুলিশ সদস্য। এছাড়া রায়গঞ্জে সাংবাদিক সহ 6 জন এবং সাবেক এমপি জান্নাতারা হেনরির বাসা থেকে উদ্ধার হয় আরও 2 জনের মরদেহ। আমরা প্রকাশ্যে রাজপথে তাদেরকে দেখি, যারা এই মামলার আসামি, তারা দিব্যি ঘুরে বেড়াচ্ছে, তারা প্রশাসনের নজর দিয়ে ঘুরে বেড়াচ্ছে, বা প্রশাসন তাদের এখন পর্যন্ত কোনো নিস্তার করতেছে না। যে আহত অবস্থায় আছে তারা পঙ্গুত্ব বরণ করেছে, তাদের সুচিকিৎসা নিশ্চিত এখনো হয়নি। দেখা গেছে যে টাকাটা দেয় এই টাকা দিয়ে তারা চিকিৎসা পূর্ণ চিকিৎসা করতে পারেন। যারা মামলার আসামি হয়েছে দ্রুততম সময়ের মধ্যে তাদের শাস্তি কার্যকর করতে হবে। প্রিয়জনকে হারিয়ে আজও শোকাহত নিহতদের পরিবারগুলো। স্বামী, সন্তান কিংবা বাবাকে ফিরে পাওয়ার আশা নেই তাদের। দাবি একটাই, ন্যায় বিচার। আমার স্বামী থেকে শুরু করে যারা নির্মমভাবে হত্যা হয়েছে এবং তারা প্রাণ দিয়েছে, তাদের বিচার চাই, দ্রুত যেন তাদের বিচার কার্যকর করা হয়। মেয়ে ফোন দিল যে আব্বা তাড়াতাড়ি বাড়িতে এসে, সুমন ভাইয়া নাই। বাড়িতে গেলাম, বাড়িতে যে ছেলে ব্যানের উপর শুয়ে আছে, এই জায়গায় 3টা গুলি লেগেছে। জেলা প্রশাসনের তথ্য মতে শহীদের সংখ্যা 13, আর পুলিশ বলছে সিরাজগঞ্জে মোট মামলা হয়েছে 9টি। আলোচিত রঞ্জু, সুমন ও লতিফ হত্যাসহ 3টি মামলার চার্জশিট জমা দিয়েছে পুলিশ। তবে পুলিশ সদস্য হত্যাসহ বাকি 6টি হত্যা মামলা এখনও তদন্তাধীন। আমাদের যথাযথ প্রক্রিয়া মেনে আমরা বিজ্ঞ আদালতে দিয়েছি। আমার জানা মতে পুলিশ সবকিছু বিবেচনা করেই চার্জশিট দাখিল করেছে। এখানে কোনো নিরপরাধ ব্যক্তি চার্জশিটে যাওয়ার কোনো প্রশ্ন নেই। আইনজীবীরা বলছেন প্রাথমিক এজাহারে কিছু ত্রুটি থাকলেও আদালতের মাধ্যমে বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করা সম্ভব। এই প্রক্রিয়াগুলো করতে গেলে একটা সময় লাগে, তবে এই সময়গুলো শর্টলিও করা যায়, আবার এটা লম্বা একটা প্রসেসের মধ্যেও যায়। তো সেটা এখন পরবর্তী পদক্ষেপের মধ্যে নিশ্চয়ই এগুলো আমি দেখভাল করব। সিরাজগঞ্জবাসীর প্রত্যাশা, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার মাধ্যমেই মিলবে শহীদ হত্যার ন্যায় বিচার। তাপস সরকার, যমুনা নিউজ। বাগেরহাটের কচুয়ায় নিজ বাড়ি থেকে একই পরিবারের 3 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার আড়িপাড়া ইউনিয়নের চান্দারখোলা গ্রামে ঘটনা ঘটে। পুলিশ জানায় দুপুরে প্রতিবেশী মৃত আবদার আলী হাওলাদারের বাড়ির বারান্দায় তার শাশুড়ি রাশিদা বেগমের মরদেহ পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা। পরে ঘরের ভিতরে গিয়ে আবদার আলীর স্ত্রী মনিরা বেগম ও ছেলে আহাদ হাওলাদারের মরদেহ দেখতে পায় তারা। খবর দেওয়া হয় পুলিশে। কচুয়া থানার ওসি জানান মরদেহগুলোর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক ধারণা 1 থেকে 2 দিন আগে তাদের হত্যা করা হয়েছে। বাড়িতে লোকজনের আনাগোনা না থাকায় বিষয়টি কারো নজরে আসেনি। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে বলেও জানিয়েছে পুলিশ।
একই পরিবারের একই ঘরের মধ্যে 3টা লাশ পড়ে আছে। এই সংবাদ পেয়ে ঘটনাস্থলে প্রাথমিকভাবে পুলিশ অফিসার প্রেরণ করি। তো ওখানে যে প্রাথমিকভাবে জানা যায় লাশকে 2-1 দিন আগে হত্যা করে, কারণ লাশে বন্ধ হয়ে গেছে। তো ঘটনার বিষয়ে তদন্তাধীন, আইনগত প্রক্রিয়া চলছে। দর্শক, এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়ামিন আলী। ইয়ামিন, পুলিশ তো এরই মধ্যে তদন্ত শুরু করেছে, এখন পর্যন্ত কি ধরনের তথ্য পাওয়া গিয়েছে, বিস্তারিত কি জানেন আপনি? পূরবী, পুলিশের একাধিক টিম এসেছে এখানে। জেলা পুলিশের একটি গোয়েন্দা দল এখানে কাজ করছে পিবিআই, কাজ করছে সিআইডি সহ গোয়েন্দা সংস্থার বেশ কয়েকটি ইউনিট। তারা এখনো পর্যবেক্ষণ করছে আশেপাশের জায়গাগুলি কি তারা দেখছেন। মৃতদেহ 3টি এখনো ঘরের মেঝেতে যে অবস্থায় ছিল সেই অবস্থায় আছে। ফরেনসিক টিম আসার পরে এগুলিকে বের করা হবে এবং নিয়ে যাওয়া হবে ময়না তদন্তের জন্য। এখানে যে বিষয়টি একটি লক্ষণীয় সেটি হলো যে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে চাই, সেটি হলো যে আশেপাশে বেশ কয়েকটি ঘর আছে, অর্থাৎ এই ঘরের চতুর্পাশেই আমরা বেশ কয়েকটি বাড়ি ঘর দেখছি যেখানে মানুষ বসবাস করছে, কিন্তু 2 দিন এই পরিবারের 3টি মানুষের কোনো খোঁজ পাওয়া যায়নি। এই বিষয়টা আইন শৃঙ্খলা বাহিনীকে বেশ খানিকটা ভাবিয়ে তুলছে এবং তারা সেটি নিয়ে কাজ করছে। তারা বেশ কয়েকটি কেন নিয়ে কাজ করছে আমি যতটুকু তাদের সাথে কথা বলে জেনেছি, তারা যেটি জানার জন্য চেষ্টা করছেন যে এই হত্যাকাণ্ডটা কেন, এটার পিছনে কি কোনো জমি জমা সংক্রান্ত বিরোধ আছে, আর্থিক কোনো লেনদেন আছে, পারিবারিক কোনো কলহ আছে, পূর্ব কোনো শত্রুতা আছে, এই বিষয়গুলি নিয়ে তারা কাজ করছে। তারা বলছে যে আমরা অত্যাধুনিক যে ডিভাইসগুলি সেগুলি আমরা সাহায্য নিচ্ছি, সেগুলির ব্যবহার করছি এবং এই খুনিরা আসলে যারাই হোক, প্রকৃত যে খুনি সেই খুনিদেরকে তারা শনাক্ত করে আইনের আওতায় আনবেন, সেই বিষয়টি তারা নিশ্চিতের জন্য কাজ করছেন। এটির জন্য একটু সময় লাগবে বলে তারা জানিয়েছেন। পূরবী, অনেক ধন্যবাদ ইয়ামিন আপনাকে। বিদ্যুতের ভুতুড়ে বিলে অতিষ্ঠ সাধারণ মানুষ। তারা বলছেন, একদিকে লোডশেডিং এর নাভিশ্বাস, অন্যদিকে ব্যবহারের দ্বিগুণ বিলের খড়গ, সব মিলিয়ে ত্রাহি অবস্থা। এমন পরিস্থিতি থেকে দ্রুত মুক্তি চান তারা। তবে বিদ্যুৎ বিভাগের দাবি, বাড়তি বিল নিয়ে অধিকাংশই তথ্য বিভ্রাট, বোঝারও ভুল আছে কারো কারো, বলছেন প্রতিমন্ত্রী। সমস্যা সমাধানে পরামর্শ দিয়েছেন প্রমাণ সহ বিদ্যুৎ অফিসে যোগাযোগের। সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে জানতে চেয়েছিলাম কার কার বিদ্যুৎ বিল অস্বাভাবিক রকমের বেশি আসছে। জবাবে যারা কমেন্ট করেছেন তাদের প্রত্যেকেই জানিয়েছেন মিটারের ধরন যাই হোক না কেন, অর্থাৎ প্রিপেইড মিটার অথবা সনাতনী মিটার, সব ক্ষেত্রেই বিদ্যুৎ বিল এই মাসে যেটি এসছে সেটি গত মাসের চেয়ে প্রায় দ্বিগুণ, কারো কারো দ্বিগুণের কাছাকাছি, আবার কারো বা দ্বিগুণের চেয়েও বেশি। 1 জুন থেকে বেড়েছে বিদ্যুতের দাম, গ্রাহক পর্যায়ে তা প্রায় 17%। ফলে জুলাইয়ে যে বাড়তি বিল গুনতে হবে তা আগে থেকেই জানা। যেমন ইস্কাটনের এক বাসায় মে মাসে বিল ছিল 4,136 টাকা, জুনে তা গুনতে হয়েছে 11,919 টাকা। আবার মতিঝিলে 6,409 টাকার বিল এক লাফে পরের মাসে হয়ে গেছে 19,000-এরও বেশি। আর 2,729 টাকা বিল আসে যে ছোট্ট পরিবারে, তাদের বিল কেন 1 মাসের ব্যবধানে 6,000 টাকার বেশি আসলো সেই রহস্য আসলেই অজানা। মে মাসে এসেছে 4,415 টাকা, আবার জুন মাসে চলে আসলো বিলটা ঠিক 10,754 টাকা। মে মাসে বিদ্যুৎ বিল আসছে 5,000-5,500 টাকা। জুন মাসে সেই সাশ্রয় হওয়ার পরেও দেখা যাচ্ছে 9,500 টাকা বিল এসে গেছে। আগে তো 6-7 হাজার টাকা বিল আসতো, কিন্তু লাস্ট 2 মাস ধরে দেখছি বিল আসে 11 থেকে 12,000 টাকা। এটা আমাদের জন্য অস্বাভাবিক। এদিকে কুড়িলের কামাল হোসেনের বরাবরই বিল আসত 6,000 টাকার মতো, সেটি হুট করেই এ মাসে হয়ে গেছে 13,000 টাকারও বেশি। কেবল রাজধানী নয়, সারা দেশেই একই চিত্র। ঢাকার পাশের 2 জেলা মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জেও এমন অস্বাভাবিক বিল এসেছে অনেকের। পিডিবি থেকে পল্লী বিদ্যুৎ কিংবা ডেসকো, ডিপিডিসি, নেসকো, ওজাপাটিকো সব সংস্থার গ্রাহকেরই বেহাল দশা। এই মাসে বিল আছে 3,000 টাকা, মানে 3,000 টাকা বিল অর্ধ বাইরে আছে। বিদ্যুৎ কম থাকলে তো বিল কম আসার কথা, সেই অনুযায়ী আস্তে আস্তে মাসের পর মাস যেমন বিদ্যুৎ বিল 200-300 করে বাড়তে আছে। ভূতরে বিল সহ এই অতিরিক্ত লোডশেডিং
বন্ধ হোক। সোমবার রাতে অতিরিক্ত বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে দাবি করে বিভ্রান্তি রোধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছিল বিদ্যুৎ বিভাগ। যদিও ঘণ্টা না পেরুতেই কঠোর ব্যবস্থার বদলে দায়িত্বশীল আচরণের অনুরোধ জানায় সরকার। অবশ্য এখনও বাড়তি বিলের অধিকাংশ অভিযোগই মানতে নারাজ মন্ত্রণালয়। ম্যাক্সিমামই কিছুটা তথ্য বিভ্রাট আছে, ঠিক আছে, বোঝার ত্রুটি আছে। আমরা ইমিডিয়েটলি আমরা সেটা অ্যাড্রেস করছি। তারপরে যদি কেউ আছে নিকটবর্তী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করবে, আমাদের কর্মকর্তাদেরকে সেভাবে নির্দেশনা দেওয়া হচ্ছে এবং এটা আমরা এই ব্যাপারে আন্তরিক। যে কোনো ধরনের ইস্যু আমরা সেটা রিজলভ করতে আমরা রেডি। আমাদের কিন্তু ইনস্ট্রাকশন স্ট্যান্ডিং, যদি কারোর এরকম কোনো সংকট থাকে সে উইথ দি ডকুমেন্টস সেই করুক, আমরা অবশ্যই এটা রিজলভ করব, সেটা কিন্তু কন্টিনিউ করছে। সাধারণ মানুষের প্রত্যাশা, সংকট সমাধানে দ্রুত, কার্যকর ও আন্তরিক উদ্যোগ নেবে সরকার। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা ও আশেপাশের জেলাসহ বিভিন্ন জায়গায় গ্যাস সংকট। এতে পরিবহন, শিল্প কারখানা ও আবাসিক গ্রাহকদের ভোগান্তি পোহাতে হচ্ছে। গাজীপুরের সিএনজি পাম্পগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন। বিপাকে সিএনজি চালিত অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ির চালকরা। গ্যাসের চাপ কম থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে আবাসিক গ্রাহকদেরও। প্রভাব পড়েছে শিল্প খাতেও। অনেক শিল্প প্রতিষ্ঠান স্বাভাবিক সক্ষমতায় উৎপাদন চালাতে পারছে না। বিপাকে ব্যবসায়ীরা। তো আমরা গ্যাস সিরিয়ালে নিয়ে ঘন্টার পর ঘন্টা পয়সা থেকে, কিন্তু আমরা ওইভাবে গ্যাস পাচ্ছি না। সকালে আসি আবার যাই, আমাদের একদিনে 3 বার গ্যাস নেওয়া লাগে। মুন্সিগঞ্জের তালতলা ডহরি খালে থামছে না বালখেডের বেপরোয়া চলাচল ও ড্রেজার বাণিজ্য। নদী থেকে তোলা বালুতে ভরাট হচ্ছে 3 উপজেলার ফসলি জমি, জলাশয়। বাড়ছে বর্ষা মৌসুমে নদী ভাঙন। এতে হুমকিতে স্থানীয়দের বসতি ও পরিবেশের ভারসাম্য। অভিযোগ, মসজিদ কবরস্থান উন্নয়নের অজুহাতে চলছে বালুর ব্যবসা। পেছনে স্থায়ী প্রভাবশালীরা। মুন্সিগঞ্জের তালতলা ডহরি খাল, যে নৌপথে বালখেডের চলাচল নিষিদ্ধ, সেই পথে দিনরাত ছুটছে সারি সারি বালুবাহী এসব নৌযান। শুধু চলাচলেই সীমাবদ্ধ নয়, খালের বুকে বসানো হয়েছে একের পর এক ড্রেজার। সন্ধ্যা নামলেই শুরু হয় বালু ভরাটের কাজ। রাতভর ভরাট করা হচ্ছে আশেপাশের ফসলি জমি ও জলাশয়। ঘড়ির কাঁটায় এখন রাত 12টা 20, প্রায় মধ্যরাত। এই সময়টিতে যখন আসলে নদী পাড়ের মানুষের ঘুমন্ত থাকার কথা, তারা কিন্তু এই ড্রেজারের কারণে নির্ঘুম কাটছে তাদের রাত। কারণ ড্রেজারে প্রতিনিয়ত বালু কাটা হচ্ছে এবং তাদের আসলে ভিটে মাটি হারানোর কিন্তু একটি আশঙ্কা তৈরি হয়েছে। বাবা কি অবস্থা, রাতে মনে হয় কি আমরা মাটির সাথে মানে ভাঙ্গার মনে পানির লগে জামুগা। মেশিনগুলো চালায়, রাত নাই, দুপুর নাই, মানে যে টাইমে এগো মনে চায়। যমুনা টেলিভিশনের ক্যামেরা দেখে সটকে পড়ার চেষ্টা করেন দায়িত্বরত কয়েকজন। শুরুতে অস্বীকার করলেও পরে জানান কবরস্থান উন্নয়নের জন্য ফেলা হচ্ছে বালু। তবে অন্যান্যদের কথায় বোঝা গেল ঘোড়ায় গলদ। আমাদের প্রজেক্টে বাড়ি করতেছে, হ্যাঁ আমাদের মসজিদে বালু আলাইতেছি। এটা হচ্ছে সবুজ ভান্ডারের বাড়ির মসজিদে বালু আলাইতেছি। না, অনুমতি লাগে না। এগুলোর পারমিশন সম্বন্ধে আমার জানা নাই কিছু। আমি জাহাজের লোক, বালু নিয়ে আসছি মানিকগঞ্জ থেকে, কোথায় ফেলা এটা তো আমার ওদের জানা না। এদিকে এমন কাণ্ডে নদী ভাঙন আতঙ্কে পাড়ের বাসিন্দারা। ঝুঁকিতে রয়েছে 3টি প্রাথমিক বিদ্যালয় সহ অসংখ্য বসত ভিটা, ধর্মীয় প্রতিষ্ঠান। স্থানীয়দের অভিযোগ, নেপথ্যে রয়েছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। এলাকা অনুযায়ী নিয়ন্ত্রণ করছে এক একজন। এই বল গেটকে নিয়ে যদি আপনারা না থামান, তা আমরা থাকার অনেক দায়ী হয়ে যাবো, আমরা থাকতেই পারবো না এই বাড়িতে। বল গেটে চালাইতেছে বড় বড় বিএনপি নেতারা, এনে টঙ্গিবাড়ি যারা আছে। সর্বপ্রকার এই নদী ভাঙন থেকে আমাদের এই বিদ্যালয়টি যেন রক্ষা পায়। অনুসন্ধানে দেখা গেছে নৌপথের টঙ্গিবাড়ি, লৌহজং ও সিরাজদি খান উপজেলার বিভিন্ন অংশের অন্তত 12টি স্থানে বসানো হয়েছে ড্রেজার। নেই সরকারি অনুমোদন। এ ব্যাপারে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সাফাই, অন্য জেলা থেকে বৈধভাবে বালু এনে তারা করছেন উন্নয়নমূলক কাজ। প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটা খাল খনন করছে, এটা যদি কারো ব্যক্তিগত জন্য খনন করতো তাহলে এটাতে কোনো বালগেট চলাচল করতো না, আর দুইটা কুদ দুপাশে দিত না, সরকারি টুল দিয়ে আসতে হয়। তো সেই ক্ষেত্রে মানুষ কি জন্য এত ধরনের মন্তব্য করে আমি সেটা বুঝি না। অরিজিনালি যে আমার যে রিসিপ্টটা, আমরা প্রত্যেকটা মালিকের জন্য বোল্ড গেট হিসাবে আমরা বালুটা কিনে ফেলাইতেছি। ফলানোর পর আমরা জমায়া কি করতেছি, অথবা কে বালুর মহল যারা আছে তারা কন্ট্রাক্টারের কাছে, মুন্সিগঞ্জ হোক, আমাদের লোহজন হোক, বড় বড় ঠিকাদারি হোক, আমাদের কিন্তু বালুটা নিতেছে।
প্রশাসন বলছে বিষয়টি নজরে রেখেই জড়িতদের তালিকা করা হয়েছে। সংসদ সদস্য বলছেন নৌপথ ও পরিবেশ ধ্বংসে যারা জড়িত তারা জনস্বার্থ বিরোধী। যারা এই বিষয়ের সাথে জড়িত রয়েছে তাদের একটি তালিকা প্রস্তুত করেছি আমরা, এবং সেই তালিকা অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। যারা বালু কাটে এখানে তারা জাতীয় দুশ্মন। আপনারা হয়তো এলাকার নাগরিক, আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা এই ব্যাপারে যারা বালু কাটে এবং ওই জায়গা থেকে ধরে মামলা করবেন, এবং এই ব্যাপারে আপনাদের সমস্ত সহযোগিতা আমি করব। 2023 সালে তালতলা ডহুরি খালে বালখেটের ধাক্কায় প্রাণ হারায় 8 জন, নিখোঁজ হয় আরও 2 জন। এরপরই বালুবাহী এসব নৌযান চলাচলে জারি করা হয় নিষেধাজ্ঞা। একদিকে বালখেটের এমন চলাচল, অন্যদিকে বালু ভরাটের মহা উৎসব। নদীপাড়ের মানুষের বসতি সহ নানা স্থাপনা রক্ষায় এখন প্রয়োজন কার্যকর পদক্ষেপের। প্রশাসনের পক্ষ থেকে সেটি কতটুকু নিতে পারে সেটি এখন দেখার বিষয়। আরাফাত রায়হান সাকিব, যমুনা নিউজ, মুন্সিগঞ্জ। 5.5 ঘন্টা পর উদ্ধার করা হয়েছে সিরাজগঞ্জের কড্ডায় লাইনচ্যুত সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি। আবারও স্বাভাবিক হয়েছে ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ। দুপুরে রিলিফ ট্রেন ঘটনাস্থলে গিয়ে লাইনচ্যুত বগিটি উদ্ধার করে। এর আগে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা সিল্ক সিটি এক্সপ্রেস 10:55 শহীদ এম মনসুর আলী রেল স্টেশন এলাকায় পৌঁছালে ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। এতে বিভিন্ন স্টেশনে আটকা পড়ে একাধিক যাত্রীবাহী ট্রেন। পরে দুপুরে লাইনচ্যুত বগি উদ্ধার হলে ধীরে ধীরে রেল চলাচল স্বাভাবিক হয়। চাঁদপুরে রূপালী ইলিশের সুনামকে পুঁজি করে অনলাইনে প্রতারণার সক্রিয় প্রতারক চক্র। ফেসবুক সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে কম দামে ইলিশ বিক্রির প্রলোভন দেখিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে টাকা। প্রশাসনের অভিযান ও নিবন্ধন ব্যবস্থা চালু হলেও থামছে না প্রতারণা। ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রকৃত ইলিশ ব্যবসায়ী ও ক্রেতারা। অনলাইনে ইলিশ কিনতে অগ্রিম টাকা না দেওয়ার পাশাপাশি সচেতন হওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। চাঁদপুরের ইলিশ নামের মধ্যেই যেন স্বাদের আলাদা এক পরিচয়, যার চাহিদা কমে না কখনোই। দেশের গণ্ডি পেরিয়ে রূপালী এই সম্পদের কদর ছড়িয়ে আছে সবখানে সব সময়। ফেসবুক সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বিক্রি হচ্ছে ইলিশ। এই জনপ্রিয়তাকে পুঁজি করে দেশের বিভিন্ন স্থানে প্রতারণার জাল বিছিয়েছে একটি চক্র। একের পর এক ভুয়া পেজ খুলে আকর্ষণীয় বিজ্ঞাপন, অবিশ্বাস্য কম দাম আর নানা অফার দিয়ে ফাঁদে ফেলছে ক্রেতাদের। অগ্রিম টাকা নিয়ে বন্ধ করে দেয়া হয় যোগাযোগের নম্বরটিও। অনেক ক্ষেত্রে আবার চাঁদপুরের ইলিশের নামে পাঠানো হচ্ছে অন্য জেলার মাছ। দেখতে প্রায় একই হওয়ায় প্রতারণা বুঝে উঠতে পারছেন না অনেক ক্রেতা। টাকা দিলে টাকা ফেরত পায় না, মাছ পায় না। তার থেকে মাছ কিনলে মাছ দেয় একরকম, ছবিটা একরকম, মাছ দেয় আরেক রকম। অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রতারণার শিকার হয়েছেন। প্রায় আমাকে মেসেজ দেয়, আমি চাঁদপুরে থাকি বলে, যে অমুক পেজে টাকা দিয়েছে, তারা ওই নাম্বারটা ব্লক করে দিয়েছে, আমরা মাছ পাচ্ছি না। প্রকৃত অনলাইন ইলিশ ব্যবসায়ীরা বলছেন প্রতারকদের কারণে তারাও এখন আস্থার সংকটে। তাই অগ্রিম অর্থ পরিশোধ না করে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে মাছ কেনার পরামর্শ তাদের। বাজারে 1 কেজি সাইজের ইলিশের দাম গিয়েছে 2850 টাকা। তো সেই মাছটা তারা দিচ্ছে 600 থেকে 1000 টাকা দিয়ে, তারা অগ্রিম টাকা নিয়ে কাস্টমারের টাকাগুলো হাতিয়ে নিচ্ছে। আমাদের পেজ থেকে আমাদের যে রিয়েল ভিডিওগুলো, ওই ভিডিওগুলো ডাউনলোড করে বুস্টিং মারে আপনার মানুষের সাথে ভুক্তভোগী করছে, বিভিন্নভাবে প্রতারণা করছে, কম মূল্য অফার মূল্য দিচ্ছে। এরই মধ্যে বিভিন্ন স্থান থেকে বেশ কয়েকজন প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। প্রতারণা ঠেকাতে নিবন্ধন ব্যবস্থা চালু করেছে প্রশাসন। সনদ দেওয়া হয়েছে প্রায় 100 অনলাইন ইলিশ ব্যবসায়ীকে। এ পর্যন্ত যতগুলি প্রতারক চক্র ধরা পড়েছে, এরা কিন্তু সবাই চাঁদপুরের বাহিরের, বিভিন্ন জেলায় বসে এরা চাঁদপুরের নাম দিয়ে এরা কিন্তু প্রতারণাটা করে। আমাদের এখানে কোনো প্রতারক কোনো ব্যবসায়ী নাই। মাছ কিনলে অবশ্যই ক্যাশ অন ডেলিভারিতে কিনবেন, কোনো ধরনের অগ্রিম বুকিং দিবেন না। অগ্রিম দিয়ে অনেক মানুষ প্রতারিত হচ্ছে। এ বিষয়ে আমরা বিভিন্ন সময় অভিযান করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিছু মানুষ গ্রেফতার করেছি। চাঁদপুরের ইলিশের ঐতিহ্য ও বিশ্বাসযোগ্যতা রক্ষায় অনলাইন প্রতারণা ঠেকানো এখন সময়ের দাবি। সংশ্লিষ্টরা বলছেন এজন্য কঠোর তদারকির পাশাপাশি প্রয়োজন আইনের প্রয়োগ এবং ক্রেতাদের সচেতনতা। সাইফ আহমেদ, যমুনা নিউজ। গত নির্বাচনে রংপুর থেকে খুলনা পর্যন্ত যেসব আসনে বিএনপি প্রত্যাশিত ফল করতে পারেনি সেসব অঞ্চলকে বিশেষভাবে উন্নয়নের আওতায় আনা হবে।
এমনটাই বলেছেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক বিশেষ সহকারী ডক্টর সাইমন পারভেজ। দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক এক অনুষ্ঠানে অংশ নেন তিনি। এ সময় ডক্টর সাইমন বলেন, পরাজিত এলাকার মানুষকে কোনোভাবেই বঞ্চিত করা হবে না, বরং উন্নয়নের মাধ্যমে তাদেরকে এগিয়ে নেওয়াই সরকারের লক্ষ্য। বিরোধী দলে জনপ্রতিনিধি রয়েছে বলেও কোনো এলাকাকে পিছিয়ে পড়া জনপদ হিসেবে দেখা হবে না বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রংপুর থেকে শুরু করে দিনাজপুর, রংপুর ওই অঞ্চল থেকে শুরু করে একদম বর্ডারের পাশ দিয়ে খুলনা পর্যন্ত এই পুরো অঞ্চলটা আমরা বিশেষ উন্নয়নের আমরা এখানে চালাবো। তার মানে তাদেরকে পানিশমেন্ট দেওয়া তো দূরের কথা, এইসব জায়গায় তাদেরকে আরো বেশি উন্নয়নের দিকে আমরা নিয়ে যেতে চাই। মাদারীপুর জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত ও অবৈধ পথে বিদেশ প্রত্যাবর্তনকারী অভিবাসীদের সাথে মতবিনিময় সভা করেন জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ও ইতালির দূতাবাসের কর্মকর্তারা। সকালে শিবচর উপজেলার সন্ন্যাসীচর প্রাথমিক বিদ্যালয় এলাকায় অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা। প্রতিনিধি দল জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত ও প্রত্যাবর্তনকারী অভিবাসীদের বিভিন্ন কাজ পরিদর্শন করেন। এ সময় তারা স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে আলোচনা করেন ঝুঁকিপূর্ণভাবে বিদেশ যেতে সকলকে নিরুৎসাহিত করেন তারা। সংস্থাটির ডেপুটি ডিরেক্টর জেনারেল ফর অপারেশনস উগোচি ড্যানিয়েল জানান, অবৈধভাবে বিদেশ গেলে বিভিন্ন সমস্যায় পড়তে হয়, তাই তিনি কাজের সন্ধানে বৈধভাবে বিদেশ যেতে আহ্বান জানান। আমরা জেনেছি মানুষ অবৈধভাবে বিদেশে পাড়ি জমাতে গিয়ে নানাভাবে নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছেন, মৃত্যুর ঘটনাও ঘটছে। জমি জমা বিক্রি করে অনেকেই নিঃস্ব হয়ে গেছে। পঞ্চগড়ে একটি কোল্ড স্টোরেজের বিরুদ্ধে কৃষকের ফসল নষ্টের অভিযোগ উঠেছে। বিষয়টি সামনে আসার পর ধামাচাপা দেওয়ার চেষ্টা করে কর্তৃপক্ষ। এই ঘটনায় ব্যবসায়ী ও কৃষকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে, যদিও ক্ষতিগ্রস্তদের বাজার দর অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হচ্ছে। অধিক লাভের আশায় কয়েক মাস আগে কোল্ড স্টোরেজে শুকনো মরিচ সংরক্ষণ করেন কৃষকরা। তবে মরিচ ফেরত নিতে গিয়েই বাধে বিপত্তি। সংরক্ষণ করা ভালো মরিচের বদলে বস্তায় মিলছে পচা মরিচ, কমেছে ওজনও। গত কয়েক মাস আগে স্থানীয় ক্ষুদ্র কৃষক মোক্তারুল ইসলাম ২৬ বস্তা শুকনো মরিচ রাখেন পঞ্চগড়ের আটোয়ারির গোবিন্দপুরে SK এগ্রো কমপ্লেক্স স্পেশালাইজড কোল্ড স্টোরেজে। বিক্রির জন্য ১৩ বস্তা মরিচ বের করলে দেখতে পান বস্তার মুখ আগে থেকেই খোলা, রয়েছে পচা মরিচ। কোনো বস্তায় ১৫ থেকে ২০ কেজি ওজন কম পাওয়া গেছে বলে অভিযোগ করেন তিনি। অভিযোগের তীর প্রতিষ্ঠানের GM শফিকুল ইসলামের বিরুদ্ধে। এই স্টোরের কিপার আমাকে বলছে যে তোমার মরিচে ৭০০-৮০০ টাকা খরচ হয়েছে। কিসের খরচ হয়েছে? তোমার মরিচটা একটু কালো হয়ে গেছিল, এই মরিচটার সাথে আমরা কোম্পানির মরিচের গড় করছি, করে আবার বস্তা করে থিয়ে দিছি। এটা কি করতে পারে? এটা তো করতে পারে না, কোনো বিধান নাই। আমি তাদের দৃষ্টান্তমূলক একটা শাস্তি চাই। জিএম এই কাজের সাথে জড়িত। বস্তায় ওজন ছিল ৫৫ থেকে ৫৬ কেজি, ওখানে মরিচ আছে বস্তা প্রতি আপনার ৩০ থেকে ৩৫ কেজি মরিচ রাখি আমরা আমানত হিসাবে। তারা সেই মরিচ আমাদের পরবর্তী যখন নিতে যাই সেভাবে মরিচ আমরা পাই না। স্টোরেজের অনিয়ম অভিযোগের খবর ছড়িয়ে পড়তেই নিজেদের সংরক্ষিত মরিচ দেখতে কোল্ড স্টোরেজে ছুটে আসেন বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা। সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন শুনলাম যে এখানে নাকি মরিচ নষ্ট হয়েছে। আমি গতকালকে গাড়ি চড়ে আজকে সকালে এসে করছি, আজকে যেটা আসে দেখলাম আমার মরিচ ইনশাল্লাহ ভালো আছে। অভিযোগ অস্বীকার করে কৃষকের ওপরই দায় চাপাচ্ছে প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা। আমরা তো আগেই বলছি যে আপনার মরিচ তো ড্যাম এবং ভেজা, এই জন্য নষ্ট হবে, কিন্তু উনি বলতেছে যে আমার মরিচটা আপনারা পাল্টাই নিচ্ছেন। ধরেন ৭০,০০০ মরিচ ঢুকেছে, ৭০,০০০ মরিচে আপনার ২-১০০ বস্তা ২-৫০ বস্তা সমস্যা তো হতেই পারে। মালটা ছিল প্রকৃতপক্ষে ভিজা মাল, এই কারণে ওনার মালটা নষ্ট হয়েছে। কৃষককে না জানিয়ে কিছু বস্তার মুখ খোলার বিষয়টি স্বীকার করেন কোল্ড স্টোরেজের GM। তার দাবি, মরিচ নষ্ট বা পচে যাওয়ায় সেগুলো ঠিক করার জন্যই কয়েকটি বস্তা খোলা হয়েছে। ক্ষতিগ্রস্তদের বর্তমান বাজার দর অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও আশ্বস্ত করেন তিনি। মরিচটি খারাপ ছিল, যার জন্য ভালো করার জন্য আমাদের মরিচটির নিয়মে তাই যেটা হচ্ছে যে যদি মরিচটাকে আবার হাওয়া দেওয়া হয়, মরিচটা আবার স্বাভাবিক মরিচে চলে যায়। উপজেলা প্রশাসন বলছে, কোনো কৃষক যেন ক্ষতিগ্রস্ত না হন সে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এখন পর্যন্ত কৃষকরা আমার কাছে এটা নিয়ে অভিযোগ করে নাই, কিন্তু আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়েছি। উপজেলা প্রশাসন হতে আমরা যদি অভিযোগ পাই অথবা
যদি নাও পাই কিন্তু কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই ব্যাপারে আমরা যথাযথ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এ ঘটনায় অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা। জারিন অর্নি, যমুনা নিউজ।